গভর্নমেন্টকে আমি মনে করি একটু ফোর্স করার ব্যাপার আছে। এই পর্যন্ত হইতেছে আমরা ভাইয়া একটা মোটামুটি সামারিতে আসতে পারছি। এন্ড এটা হইতেছে ভাইয়া আমাদের শিল্ড। এন্ড ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র শিল্ড, আমরা শুধুমাত্র প্রতিরক্ষা করতেছি। শুধুমাত্র প্রতিরক্ষা করলেই তো হবে না, আমাদের তো আক্রমণও করতে হবে। আক্রমণটা কিভাবে? এই যে ভাইয়া আমাদের যে প্রত্যেক বছর একটা না একটা মেজর সাইক্লোন হয়, অথবা বন্যা হয়, অথবা কোনো না কোনো একটা মেজর ডিজাস্টার হয়। জলবায়ু ক্ষতির জন্য বরিশালে প্রত্যেক বছর 80 কোটি টাকার ক্ষতি হয় ভাইয়া। 80 কোটি টাকা, এত পরিমাণ টাকা আমরা প্রত্যেক বছর ক্ষয়ক্ষতির শিকার হই ভাইয়া, শুধুমাত্র এই ডিজাস্টারের জন্য, ক্লাইমেট ডিজাস্টার, আমফান, ফনি, সিডর, আইলা। এন্ড এই ক্ষতি কাটায় ওঠার জন্য আমাদেরকে আরো 130 কোটি টাকার প্রকল্প নিতে হয় শুধুমাত্র ক্ষতি কাটানোর জন্য। এখন যদি আমরা যোগ করি 130 আর 80 টোটাল কত হয়? এটা প্রতি বছরের হিসাব না মাহিম, এটা একটা বছরের হিসাব। গড় এটা গড় এটা গড় রিচি। সো এটা প্রত্যেক বছর বাড়ে, জিডিপি অনুসারে এটা অ্যামাউন্টটা বাড়ে। সো যদি এরকম হয় যে গড়ে প্রত্যেক বছর যদি আমরা 210 কোটি টাকা শুধুমাত্র আমরা এই ক্ষতি হয় আর ক্ষতিপূরণ কাটাইতেই যদি ইউজ করি, তাহলে তো ভাই আমাদের কান্ট্রি উন্নয়ন সম্ভব না। কজ যেখানে এটা আমাদের জিডিপির 6% অলরেডি টেকেন নিয়ে যেতেছে। সো আমাদেরকে অবশ্যই এমন ভাবে কাজ করতে হবে যাতে এই ক্ষতিটাই না হয়। যদি আমাদের ক্ষতি না হয় তাহলে আমাদের ক্ষতিও হবে না, ক্ষতিপূরণও দিতে হবে না, আমরা একবারে ডাবল কস্ট কমায় ফেলতে পারবো। যেই কস্টটা আমরা পরবর্তীতে আমাদের কান্ট্রি প্রবৃদ্ধির জন্য ইউজ করতে পারি। এটা আমাদের কান্ট্রির জন্য একটা ওয়েস্ট, সোজা কথা। রাইট। আর কেউ আমাদের রিসার্চের ফাইন্ডিংস খুবই ভালো হইছে এবং ভালো লাগছে। থ্যাংক ইউ তোমাদের টিমকে। অন্য কোন টিম কোনো কিছু চিন্তা করছে এই রিলেটেড? মান আর মুনেমকে অসংখ্য বাট আনফরচুনেটলি নাই। হ্যালো, হ্যাঁ বলো। আমি একটু বলি, মানে মাহিম যেরকম ও এই বিষয়টা নিয়ে বললো, যেরকম কিছু প্রকল্পের ব্যাপার বা আমাদের কেমন ক্ষতি হয়, মানে ও বলছে সর্বোপরি একটা ব্যাপার নিয়ে। কিন্তু আমাদের মূলত কি আজকে সবাই আমাদের টিমে না থাকার কারণে একটা প্রবলেম হয়ে গেছে। আমরা মূলত ঠিকই করছিলাম, আমরা কিন্তু ভাই অনেস্টলি বলতে আমরা অনেক স্টাডি করছি। আমরা আলাদা আলাদা ভাবে হচ্ছে এক এক বিষয় স্টাডি করছি। তো সেখানে দেখা গেছে আমার প্ল্যান ছিল যে ফার্স্টে মুনিম একটা ম্যাটার ট্রাই করবে। আমার কথা ছিল যে ও বাংলাদেশ ডেল্টা প্ল্যান নিয়ে ওইটার যে প্ল্যান গুলো ছিল ওইগুলো বর্ণনা করবে, বলবে। আর মাহিম হচ্ছে গিয়ে ওই যে পানি সংকটের ব্যাপারটা, যেটা মূলত ওই ব্যাপারটা বলবে আর কি। আমি ক্লাইমেট ইঞ্জিনিয়ারিং নিয়ে বলতে চাইছিলাম, এরকম একটা প্ল্যান ছিল। আর রুম্মানও ছিল সাথে। তো সেখানে সবাই না থাকার কারণে একটা প্রবলেম হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে পরবর্তী সেশনগুলোতে ভাইয়া, জি পরবর্তী সেশনগুলোতে এরকম একটা টাইম থাকুক যে আমরা কখন কখন বলবো আমাদের গ্রুপে স্টাডি ব্যাপারটা। এইটা করতে হবে। তোমরা স্টাডি করে করে আমাদের প্রথম আমরা সমস্যা আইডেন্টিফাই করতেছি। যেমন ও আইডেন্টিফাই করলো 146টা প্রকল্প, তথ্যের ঘাটতি। তো যখন সমস্যা আমরা আইডেন্টিফাই করব তখন আমাদেরকে সমাধান বের করতে হবে। কারণ আমাদের এই প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এক সপ্তাহখানেক তোমাদের সাথে এই আলোচনাগুলো করব, করে যাতে তোমাদেরকে গাইড করতে পারি। তারপর তোমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, এখানে তো আরো অ্যাক্টর আছে, বিশেষ করে সিভিল সোসাইটি, আমাদের পঙ্কজ স্যার আছে, আমাদের শুভঙ্কর দা আছে, শাহ সাজেদা আপা আছে। তারা কিন্তু ক্লাইমেট নিয়ে খুব কনসার্ন এবং তোমরা যেটা বলতে চাও তারাও সেটা বলতে চায়। কিন্তু তোমাদেরকে তাদের লাগবে, কারণ এই কারণে তাদের কিন্তু শক্তি নেই। শক্তি মানে হচ্ছে তারা বলতে পারে, কিন্তু তারা কিন্তু প্রেসার ক্রিয়েট ওইভাবে করতে পারে। তাদের কথার অনেক ভ্যালু আছে, বাট তারা তো মানে সিনিয়র অনেক। তো সেই সিনিয়র এবং তোমরা ইউথ যদি এক হইতে পারো তাহলে কিন্তু জয়েন্টলি সরকারকে ধরতে পারো। তো এখন আমাদের এখানকার যে ডিসি আছে উনি হচ্ছে আমাদেরকে এই কাজের সাথে খুবই সাপোর্ট করতে চায়, যে আমরা কিভাবে এই বরিশালকে ভালোর দিকে নিতে পারি। তো এখানকার যে জেলা প্রশাসনের যিনি দায়িত্বে উনি কিন্তু ক্লাইমেট ফাইন্যান্স গুলো কই যায় না যায়, কি ধরনের সমস্যা সেগুলোকে আইডেন্টিফাই করা। তো আমরা একটা বড় সমস্যা ফেস করছি যে আসলে সরকারেরই যারা প্রশাসনে আছে তাদেরই এনাফ নলেজ নাই। যেমন ওই যেটা ও বললো, কারণ এইটা তো আর আমরা তো আর তাদের নলেজ দিতে পারবো না, কিন্তু আমরা পারবো তাদেরকে আস্তে আস্তে এটা বুঝাই নিতে যে এইখানটায় এটা করা যাইতে পারে। যেমন ওই দিনে আমরা মিটিং করলাম, বরিশালের ডিসি ছিল, ফেনীর ডিসি ছিল। ফেনীর ডিসি ডাইরেক্ট বলতেছে যে জলবায়ু তো আমরাই পরিবর্তন করতেছি, আমরা পাহাড় কাটতেছি, আমরা ইটভাটা থামিতে পারতেছি না। সেটার সাথে বরিশালের ডিসি সেও তাল মিলিয়ে দিল প্রথমে। পরে কিন্তু আমরা সবাই, কাজী খলিলুজ্জামান স্যারটা সবাই ধরলো যে এগুলো ইন্টারনাল প্রবলেম, এগুলো ইন্টারনাল গভর্নেন্স প্রবলেম। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এক্সটার্নাল। অর্থাৎ বরিশালের যে লবণ বেড়ে গেছে, এখানে কি বরিশালের মানুষের কোনো অবদান আছে? বরিশালের মানুষের কি জোর করে বরিশালের লবণ বাড়াইছে? বাড়ায় নাই কিন্তু। এইটা কিন্তু এক্সটার্নাল। আর আমরা ইটভাটা পোড়াইতেছি, এটা ইন্টারনাল।
সো ইন্টারনালি সমস্যা ইন্টারনাল দেখতে হবে, এক্সটার্নাল ইস্যুতে COP26 ইজ এক্সটার্নাল মোর, যে আমরা ওদের কারণে কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছি। সো এইটা নিয়ে আমাদের একটা অ্যাডভোকেসি করতে হবে। সো তোমরা জানলা শিখলা, কিন্তু এই ভয়েস গুলো যদি আমরা সিভিল সোসাইটির সাথে আলোচনা না করতে পারি, আমরা অলরেডি প্ল্যান করতেছি যে এনজিও এবং সিভিল সোসাইটির সাথে একটা ডায়লগ করব, সেটা তোমরাই কথা বলবা। কারণ আমি কিন্তু অনেক তাদের সাথে কথা বলি, তারা আমার কথা জানে, বাট রিচি কিংবা কথক কিংবা মিতুল, তোমরা যারা এই প্রোগ্রামের আছো, তোমরা তোমাদের কনসার্ন গুলো তুলে ধরো। এবং আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে সরকারকে ঝামেলায় ফেলা, টিআইবি তাদের কাজ সরকারকে ধরো ক্রিটিসাইজ করা। আমরা পজিটিভ ক্রিটিসাইজ করে আমরা তো কাজটা করাইতে চাই। আমরা তো যদি সাথে শুধু প্রশ্ন তুললা, তাদেরকে অনেক একেবারে নাস্তানাবুদ বানাই দিলাম, তাইলে কিন্তু হবে না। আমাদের কাজটা হচ্ছে আমরা সমস্যাগুলো ফাইন্ড আউট করে তাদেরকে সমাধানের পথ দেখানো, এবং তারা কি করতে পারে গাইড করা, প্রেসার করা, যেটাকে বলে অ্যাডভোকেসি করা। আমরা সরকারের সহযোগী হইতে চাই, সরকারের অংশীদার হইতে চাই। সরকারের আমরা বিরোধী দল না, আমরা হচ্ছে অন্য কোনো আমাদের ইন্টেনশন নাই। তো অ্যাপ্রোচটা যদি আমরা এমন নিতে পারি, তাইলে কিছু একসাথে কিছু কাজ করা সম্ভব। আর ক্লাইমেট নিয়ে কিন্তু অনেকেই কাজ করে, কিন্তু তারা কাজ করে শুধুমাত্র প্লাস্টিক কেন্দ্রিক, কিন্তু আমাদের কাজ হচ্ছে কিন্তু পলিসি কেন্দ্রিক, অ্যাডাপ্টেশন, ক্লাইমেট মাইগ্রেশন, এইগুলা কিন্তু ওয়াটার ক্রাইসিস, এইগুলায় এবার আমাদেরকেও সলিউশন দিতে হবে, শুধু সমস্যার কথা বললে হবে না। তো তোমরা যেটা বলছো, বাকি কেউ থাকলে তোমরাও চাইলে অ্যাড করতে পারো কিংবা মেসেঞ্জারে লিখতে পারো। আজকে আমার হচ্ছে 4টায়, আজকে তো সিডোরের 1 বছর, এই আমফানের 1 বছর পূর্তি। তো আমাদের সাতক্ষীরা অঞ্চলের সাথে একটা ডায়লগ আছে 4টায়। তো আজকে আমি 1 ঘন্টায় শেষ করবো। বাট তোমরা যেগুলো বলছো, তোমরা যেগুলো গবেষণা করছো, ওইটাই আমি আরেকটু তোমাদেরকে মানে শেয়ার করি টিমের সাথে, সবার সাথে। তো প্রথমত এটা হচ্ছে গত 6 তারিখে ইতে আসছে, প্রথম আলোতে আসছে, জসিম ভাই এটা লিখছে, আমাদের উনি শেয়ারও করছে। তো যেটা হচ্ছে যে কীর্তনখোলার যে শায়েস্তাবাদ থেকে ঝালকাঠি নলসিটি, এর মধ্যে 21 কিলোমিটার দীর্ঘ কীর্তনখোলা নদী। নলসিটির পর হচ্ছে সুগন্ধা, এবং নলসিটিতে গিয়ে এটা মিলছে বিষখালী হয়ে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর থেকে নদীর দূরত্ব 130 কিলোমিটার। তাহলে এই যে পুরা যে এরিয়া, এই এরিয়ায় গত ফেব্রুয়ারিতে এই নদীর পানির তড়িৎ পরিবাহিতা, তোমরা তো অনেকে এইগুলো নিয়ে পড়াশোনা করছো, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এটা ছিল প্রতি সেন্টিমিটারে 300 থেকে 400 মাইক্রোসিমেন্স। কিন্তু মার্চ মাসে সেই 300 থেকে 400 মাইক্রোসিমেন্স যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, পানির তড়িৎ পরিবাহিতা, সেটা বেড়ে দাঁড়ায় 1362 মাইক্রোসিমেন্স। তাহলে 300 থেকে 400 সে যে 1362 মাইক্রোসিমেন্স হয়, এটা কিন্তু আমাদের মানুষ বলো, প্রাণ, প্রকৃতি, কিছুর জন্য কিন্তু, এবং এর জন্য আমরা একটা ডিজাস্টারের মধ্যে আছি। এবং কারেন্টলি 50,000-এর বেশি মানুষ কলেরা এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, এবং প্রায় 50 জনের বেশি মানুষ মারাও গেছে। তাহলে আমরা দেখতেছি সে ডায়রিয়ায় মারা যাচ্ছে, আমরা দেখতেছি সে কলেরায় মারা গেছে, সে তো মারা গেছে এই যে 1362 হয়ে গেছে, 300 থেকে 400 মাইক্রোসিমেন্স, এই ওয়াটার বর্ন ডিজিজে কিন্তু তার আক্রান্ত হয়ে মারা গেছে। তাহলে এই ওয়াটার বর্ন ডিজিজটা কেন হইলো? এটা হচ্ছে ক্লাইমেট ক্রাইসিসের একটা অংশ। মূল সমস্যায় আমরা হাত যদি না দিতে পারি, যেমন এখানে একটা ছবি দেখো, যে শুধু হিট স্ট্রোকে শুধু মানুষ মারা যাচ্ছে না, হিট স্ট্রোকে কিন্তু এমন পরিমাণ তাপ বাড়ছে, আমি একটু আগে নামলাম, রাস্তায় নামলাম, প্রচন্ড তাপ, ফসল হিট স্ট্রোক করতেছে। এই ছবিটা দেখো, তোমরা কি আমার ছবিটা দেখতে পারতেছো? সোনামারি কেউ? জি ভাইয়া। তাহলে এইটা হচ্ছে আমতলী উপজেলার কুকুয়া গ্রামে, সেখানে তীব্র খরতাপ এবং লবণাক্ততা, একদিকে তাপ, একদিকে লবণাক্ততা, আর একদিকে অনাবৃষ্টি। দেখো একেবারে ফসল কিন্তু পুড়ে গেছে। তাহলে যেমন মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হয়েছে, কৃষি ক্ষেত্রের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। তাহলে এইভাবে যদি ফসল নষ্ট হতে থাকে, তাহলে তো আমাদের খাদ্য সংকট দেখা দেবে। আমাদের যে খাদ্য নিরাপত্তা বা খাদ্য সমৃদ্ধি, সেটা আমরা ধরে রাখতে পারবো না। এর পাশাপাশি এই গেল তোমার যে নদীর পানি বাড়লো। সো এইটা কি বলতেছে যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা সম্পদ, শুধু পানি না, মাটিও স্যালাইন হবে। যে এই লবণাক্ততার মাত্রা এতটা উজানে চলে আসার বিষয়টি আমাদের জন্য অশনি সংকেত, এখনই তা অনুসন্ধান করা উচিত। খরা, তাপমাত্রার পাশাপাশি উজানে পানি প্রবাহের হ্রাস হওয়ার পেছনে ভূমিকা আছে। তাহলে যেমন খরা, যেমনি তাপমাত্রা বাড়ছে, এর পাশাপাশি উজান থেকে পানি আসতেছে না, ওইটাও ক্লাইমেট চেঞ্জের কারণেই কিন্তু হচ্ছে। তাহলে এর কারণে কি হচ্ছে? পুরো দক্ষিণ উপকূলের পানি, মাটি, পরিবেশের গুণগত চরিত্র কিন্তু পাল্টে যাচ্ছে। তাহলে এই পাল্টে যদি যায়, এটা কিন্তু আমাদের জন্য অনুকূল না, আমাদের জন্য প্রতিকূল হবে, এবং আমাদের অর্থনীতি, আমাদের কৃষি, আমাদের স্বাস্থ্য, সব কিছুর জন্য কিন্তু এই অবস্থাটা তৈরি হবে। এর পাশাপাশি হচ্ছে এই হিউজ পরিমাণে ওয়াটার ক্রাইসিস তৈরি হয়েছে। যেমন দেখো, তীব্র খরতাপে পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে, নদ নদীর পানিও লবণাক্ত। সো নারীরা
এটা একটা জেন্ডার ইস্যু, যে নারীদেরকে পানি সংগ্রহ করতে, পুরুষরাও আছে পিছনে দুই একজন, কিন্তু নারীরা কিন্তু বেশি। তো এটা কিন্তু একটা ওয়াটার ক্রাইসিস কিন্তু এখানটায় তৈরি হয়েছে। এখন তাপমাত্রাও বাড়তেছে, শুধু মানে না ওই স্যালাইনিটি বাড়ে না। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর ফেব্রুয়ারিতে বরিশাল অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা 28.2 ডিগ্রি, হওয়ার কথা 28, হয়েছে কত 34 ডিগ্রি। মার্চে থাকার কথা 32.2, ছিল 36.7 ডিগ্রি। এপ্রিলে থাকার কথা 33.4, ছিল 35.7। কিন্তু 35 থাকলেও এইটাকে মনে হচ্ছে যে 40-এর উপরে, মানে আছে 35, কিন্তু আমাদের উপরে যে ইম্প্যাক্টটা পড়তেছে এটা মনে হচ্ছে 40 ডিগ্রির উপরে বরিশালের তাপমাত্রা। তো 20 সালেও একই অবস্থা। 20 সালের জানুয়ারিতে থাকার কথা ছিল 25.6, কিন্তু 15ই জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5, 16ই জানুয়ারিতে 28.6 পৌঁছায়, 17ই জানুয়ারি তা বেড়ে দাঁড়ায় 30.6 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি। আবার শীতের সময় দেখো, শীতের সময় অস্বাভাবিকতা। এই বছর 28 জানুয়ারি বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি, যা শীত ঋতুতে গড় তাপমাত্রার চেয়ে 5 ডিগ্রি বেশি। তাইলে শীতেও মানে যা তাপমাত্রা ছিল থাকার কথা তার থেকে 5 ডিগ্রি বেশি ছিল। তাইলে ওই বছর 27শে জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি। তাহলে এই যে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়া, এর কারণে শীত গ্রীষ্ম অত্যাধিক চরম হয়ে যাচ্ছে। তাহলে এইটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা ক্ষতিকর। বৃষ্টির দিকে যদি তাকাই, তো তাপমাত্রার এমন অসুবিধার কারণে বৃষ্টিপাত তো তোমার চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল 4 মাস 230.17 মিলি বৃষ্টিপাত হওয়ার কথা, 230.17 হয়েছে কত 1.03 মিলি, হওয়ার কথা 230, যা স্বাভাবিকের 99.5% কম। স্বাভাবিকের তুলনায় আমরা কত 99 পিছনে আমরা কিন্তু আছি। তাইলে এখন সামান্য পরিবর্তন যদি হয়, সেইটাকে আমরা মানাই নিতে পারি, অ্যাডাপ্ট করে নিতে পারি, কিন্তু 99%কে কি আমরা অ্যাডাপ্ট করে নিতে পারবো? 19 সালেও একই অবস্থা, স্বাভাবিক বৃষ্টিপাত হয় না। জুন জুলাই গড় বৃষ্টিপাত হওয়ার কথা 815.7 মিলিমিটার, হয়েছে 592, অনেক কিন্তু গ্যাপ আছে। আগস্ট সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা 530.4 মিলি, হয়েছে 436 মিলি। তাহলে কিন্তু বৃষ্টিপাতেও কিন্তু আমাদের বড় একটা গ্যাপ। কিন্তু 17 সালে বর্ষা মৌসুমের 4 মাসে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে 19 বেশি, 17 সালে বৃষ্টি বেশি হয়েছে। অথচ 16 সালের দেশে বৃষ্টি হয়েছিল 3.3% কম, কিন্তু 16তে আবার অনেক কম ছিল। এখন এর প্রভাব কি? আমি সারা বাংলাদেশের প্রভাব বললে তো আমার লাভ নেই। আমি বরিশালে থাকি, বরিশাল বিভাগের কৃষি জনস্বাস্থ্যে কি ধরনের প্রভাব সেইটা আমরা একটু যদি শুনি। বরিশালের চালের উৎপাদন বাড়ছে, এই এত ঝামেলার পরেও কিন্তু এখনো কিন্তু চালের উৎপাদন বাড়তেছে, কিন্তু এই বাড়া কি আমরা কি ধরে রাখতে পারবো? গত বছর 3 ফসল মিলিয়ে এই বিভাগের প্রায় 31 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন হয়। একইভাবে দেশের 80% মুগ ডাল, 65% তরমুজ উৎপাদন হয় এই বিভাগে। অর্থাৎ ডালের 80% চাহিদা আমরা মেটাই, তরমুজের 65% চাহিদা আমরা মেটাই। চলতি বছরে বোরোর আবাদ হয়েছে 1,64,000 হেক্টর জমিতে, উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 7 লাখ মেট্রিক টন চাল। মুগ আবাদ হয়েছে 2,75,000 হেক্টরে, লক্ষ্যমাত্রা ছিল 3 লাখ মেট্রিক টন। এছাড়া 50,000 হেক্টরের বেশি জমিতে রবি আবাদ, রবি ফসল, কিন্তু টানা তাপপ্রবাহ, খরা, লবণাক্ততার কবলে এই ফসলগুলা পড়ছে। এখন এই ফসলগুলো যদি পড়ে থাকে, তাহলে মুগ ডাল রবি ফসলের ক্ষেত পুড়ে গেছে। এর হিসাব করছে কৃষি অধিদপ্তর, এখনো তারা হিসাব করে বাইর করতে পারে না যে কত টাকার ক্ষতি হয়েছে। তাহলে এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এই ক্ষয়ক্ষতির দায়ভার তো আমার দেশের না। আমার দেশের জিডিপির 2%, এটা যদি একটা মানে বিকেন্দ্রিক বরিশাল আলাদা হইতো, একটা বিকেন্দ্রিক রাজ্য কিংবা একটা প্রদেশ, তাইলে আমরা হিসাব করতে পারতাম যে বরিশালের কত ক্ষতি হয়। তো যেহেতু এটা সেন্ট্রালি, তারপরে বরিশাল বিভাগ হিসেবে পাওয়া যায় যে বরিশালের কত ক্ষতি হলো। কিন্তু ন্যাশনালি আমাদের জিডিপির প্রায় 2% ক্ষতি হয় এই ক্লাইমেট ক্রাইসিসের কারণে। অর্থাৎ টোটাল যে জিডিপি তার 2% চলে যায়। অর্থাৎ আমাদের জিডিপি এখন যদি 8 হয়, আমাদের জিডিপি হইতে 10। ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার, সাইক্লোন দেখো 1 বছর হয়ে গেল আমফানের। কয়েকদিন আগে একটা সাইক্লোন ফর্ম করলো কি তাওকাত নাকি, প্রথম বললো টিকটিকি, পরে কি এখন হচ্ছে যশ এমন আছে বাংলাদেশকে আবার হিট করতে পারে। তখন তো আবার এই ক্ষতিগুলো বাড়বে। তাইলে কৃষি গবেষণা কি বলতেছে? তারা বলছে জমি একবার যদি স্যালাইন হয়ে যায়, তার স্বাভাবিক অবস্থায় ফেরানো, যেটাকে সায়েন্টিফিক্যালি রিক্লানেশন, এটা সহজ না। আমরা যতই লবণ সহিষ্ণু ভ্যারাইটি করি না কেন, মানে লবণ সহিষ্ণু ধান, লবণ সহিষ্ণু ফসল, কোনো কাজে আসবে না, উৎপাদন হ্রাস পাবে। তাই এটা রোধে দ্রুত মানে খুবই আর্জেন্ট। কিন্তু আমরা কেউ কি এটাকে আর্জেন্ট হিসেবে নিচ্ছি না? তরুণরা, না সিভিল সোসাইটি, না গভর্নমেন্ট,
নাম সিটি কর্পোরেশন, কারো কাছে কিন্তু ক্লাইমেট চেঞ্জ বা এই সংকটটা কিন্তু দ্রুত, কারো ঘরে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দেওয়া দরকার, কেউ হার্ট অ্যাটাক করলে তাকে দ্রুত যেমন অ্যাম্বুলেন্স মেডিকেলে নিয়ে যাওয়া দরকার, তো পৃথিবীর অবস্থা, ইভেন বরিশালের অবস্থাও সেম, অর্থাৎ কারো ঘরে আগুন লাগার মতো কিংবা কারো হার্ট অ্যাটাক করার মতো। তো এখন আমাদের কিন্তু সবাইকে মিলে সিদ্ধান্ত নিতে হবে, সলিউশন বের করতে হবে যে কিভাবে এই লবণাক্ততার আগ্রাসন আমরা ঠেকাতে পারি। নইলে এই বরিশাল যে এত ফসলের একটা ভান্ডার, মিষ্টি পানির একটা ভান্ডার, আমরা কিন্তু এখানে কিন্তু আনিকে আসছি, আমরা কিন্তু সেটা ধরে রাখতে পারবো। শুধু কৃষি না, বেশ কয়েক বছর ধরে মোট ইলিশের বাংলাদেশের যত ইলিশ হয় তার 66% যোগান দেয় বরিশাল। বরিশালের ইলিশের টেস্ট, স্বাদ, বরিশাল ইলিশের পুষ্টিমান, নিউট্রিশন অন্য অঞ্চলের চেয়ে ভালো। চাঁদপুরের ইলিশের চেয়ে আমাদের ইলিশের পুষ্টিমান বেশি। কিন্তু এই 66% যে ইলিশ বরিশালে হয় বা মিষ্টি ইলিশ বা স্বাদে ভালো, এটা কিন্তু ওই পানির কারণে কিন্তু অনেক কিন্তু ইম্প্যাক্ট আছে, অর্থাৎ একেবারে লবণ পানিও না, মিষ্টি পানি, এর একটা প্রভাব কিন্তু কাজ করে। কিন্তু এত 1000% বা যদি লবণ যদি বেড়ে যায় তখন কি আমরা ইলিশ কিন্তু ধরে রাখতে পারবো না। তাইলে কি বলছে, একইভাবে মিঠা পানির মাছ উৎপাদনে এই বিভাগের অবদান অনেক। নদ নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ইলিশ সহ মিঠা পানির মাছের বংশবিস্তার বেড়ে ওঠা ব্যাহত হওয়ার আশঙ্কা। তাহলে আমরা কিন্তু মিঠা পানির মাছ এবং ইলিশ দুইটার প্রোডাক্টিভিটি হারাবো। হারাইলে কি হবে, এক, আমার অর্থনীতি কমে যাবে, আমার ইনকাম, দেশের ইনকাম, এমনিও বরিশালে শিল্প কলকারখানা নাই, মানুষের ইনকাম করে মানুষ আরো দরিদ্র হবে, এবং আমাদের যে পুষ্টির একটা ঘাটতি দেখা দেবে, নিউট্রিশন একটা ঘাটতি দেখা দেবে। এখন আসি ডায়রিয়া নিয়ে যে কথাটা হচ্ছে, তো উচ্চমাত্রার লবণাক্ততার প্রভাব পড়ছে জনস্বাস্থ্যেও। অর্থাৎ পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2018 সালে জুনে একটা গবেষণা চালায়, যে গবেষণা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের ফান্ডিং এ হয়। সেখানে দেখা যায় যে ওরা পটুয়াখালীর বলাপাড়া উপজেলার টিয়াখালী ও বালিয়াতলী দুইটি ইউনিয়ন থেকে মোট 100 জন নারীকে সমীক্ষা করে। ওই এলাকার গভীর নলকূপ, পুকুর, খালের পানি সমীক্ষা অংশ নেওয়া নারীদের প্রস্রাবের নমুনা সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। তাহলে দেখো কিভাবে নারীরা এবং নারীদের মাধ্যমে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, শিশুরা কানেক্ট। নমুনায় দেখা যায় 58% নারী প্রতিদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত 2 গ্রামের বেশি সোডিয়াম গ্রহণ করছে। অর্থাৎ আমরা যে পানি খাচ্ছি সেই পানিতে সোডিয়ামের মাত্রা অনেক বেশি। বিস্ময়কর ব্যাপার হচ্ছে এখানকার নলকূপের পানিতে লবণাক্ততার পরিমাণ পুকুরের পানির তুলনায় বেশি। অর্থাৎ তুমি যে নলকূপের পানি খাচ্ছ, পুকুরে যে লবণ তার চেয়ে নলকূপের লবণ বেশি, আর সোডিয়াম বেশি, আয়রন বেশি। গভীর নলকূপের পানির লবণাক্ততার পরিমাণ প্রতি সেন্টিমিটার 2200 মাইক্রোসিমেন্স, পুকুরের পানিতে তার পরিমাণ 410। অর্থাৎ পুকুরে যদি লবণ হয় 410 মাইক্রোসিমেন্স, নলকূপ যেটা নিরাপদ পানি, সেই নিরাপদ পানিতে লবণের মাত্রা 2220 মাইক্রোসিমেন্স। এটা কিন্তু স্বাভাবিক না, এবং এর প্রভাব কিন্তু আমাদের কিন্তু স্বাস্থ্যে, নারী স্বাস্থ্যে কিন্তু পড়ছে, এবং নারীর মাধ্যমে কিন্তু শিশু এবং আমাদের একটা জেনারেশন কিন্তু আটকে যাচ্ছে। তাহলে কি বলা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতে যে সোডিয়ামের মাত্রা হওয়ার কথা 697 মাইক্রোসিমেন্স, আর পুকুরে লবণাক্ততার সহনীয় মাত্রা 134 মাইক্রোসিমেন্স। পানির এই উচ্চ মাত্রার লবণাক্ততা নারীদের মিনিস্ট্রুয়াল হাইজিন, প্রস্রাব এবং রক্তচাপে কিন্তু দৃশ্যমান প্রভাব পড়ছে। অর্থাৎ যারা লবণ পানি খায়, আমি ধরো লবণ পানি খাই না, আমাদের সাথে যারা লবণ পানি খায় তাদের কিন্তু একটা বড় রক্তচাপের কিন্তু বৃদ্ধি থাকবে, উচ্চ রক্তচাপের বিষয়গুলো হবে। এবং আমরা দেখেছিলাম বরিশাল মেডিকেলে যত মাতৃ মৃত্যু হয়, মায়েদের মৃত্যু হয় গর্ভাবস্থায়, তারা বেশিরভাগই হচ্ছে ওইসব অঞ্চলে যারা বাধ্য হয়ে লবণ পানি খায়, এবং তারা যে রোগটায় মারা যায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে, রোগটার নাম একলামশিয়া, কারণ তারা লবণ পানি বাধ্য হয়ে খায়। এখন কি ধরনের রোগ এই নারীদের মধ্যে দেখা দিচ্ছে, শুধু কেবল গ্যাস্ট্রিক, চর্মরোগ, বাত ব্যথা, উচ্চ রক্তচাপ, এসব স্বাস্থ্য সমস্যার কথাই তারা জানেন, কিন্তু তার পাশাপাশি মূত্রথলির জ্বালা, বেদনাদায়ক প্রস্রাব, গাইনোলজিক্যাল সমস্যা, রক্তপাত, অকাল গর্ভপাত অর্থাৎ সন্তান অনেক আগে জন্ম দিয়ে দেওয়া, হৃদরোগ, রক্তনালীর রোগ, হাঁপানি, অ্যালার্জি সহ বেশ কিছু স্বাস্থ্য সমস্যার কথা তারা বলছেন। অনেকে টাইফয়েড, পাইলস, অবসাদ, থাইরয়েড, স্ট্রোক, সর্দি, দন্তরোগ, ডায়াবেটিস, চোখের সমস্যা, রক্ত স্বল্পতার কথাও তারা বলছেন। এই ছবিটা হচ্ছে তোমার বরিশালের উজিরপুর উপজেলার সাতলা থেকে সম্প্রতি তোলা। কি হচ্ছে, তীব্র খরতাপে পুরে চিটা হয়ে গেছে বোরোধান পুরে চিটা হয়ে গেছে। মানে আমরা হচ্ছে, তো আমি ধরো সাইলোর মধ্যে আছি, এই বরিশাল অফিসের মধ্যে বসে থাকি, তোমরা ঘরে বসে থাকো, ঘর থেকে কোচিং এ যাও, তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাদের চোখে ধরা পড়ে না, কারণ তোমরা কিন্তু বাইরে যাও না। এখন টুকটাক হইলেও কিন্তু এই সব বিষয়গুলোকে তোমাদের সামনে নিয়ে আসতে হবে,
কারণ আস্তে আস্তে এই সংকট যত ঘনীভূত হবে, পরে কিন্তু আমরা কিন্তু এই সংকট থেকে কিন্তু আর কিন্তু মোকাবেলা করতে পারবো না, কারণ এটা সিরিয়াস এর থেকে যাচ্ছে। তাইলে 2013 সালে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বলতেছে পানির বর্ধিত লবণাক্ততা ডায়রিয়ার ক্রমবর্ধমান সংখ্যার সাথে যুক্ত হচ্ছে। লবণাক্ত জলে পানিতে কলেরার জীবাণু ভিব্রিও কলেরি দীর্ঘকাল বেঁচে থাকার কারণে ঘন ঘন কলেরার প্রাদুর্ভাব হতে পারে, অর্থাৎ এই প্রাদুর্ভাবগুলো বাড়বে। লবণাক্ত জলে মানে যে ব্যাকটেরিয়া হয়, কলেরার ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরি দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। পানির বর্ধিত লবণাক্ততার প্রভাব দেখা যায় এই অঞ্চলে ব্যাপক হারে ডায়রিয়ার প্রাদুর্ভাবের মধ্য দিয়ে। স্বাস্থ্য বিভাগের হিসাবে গত জানুয়ারি থেকে এই বিভাগে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। সেই থেকে 26 এপ্রিল অবধি বিভাগে 40,000, 26 এপ্রিল পর্যন্ত, এখন 50,000 ছাড়াই গেছে মানুষ। 40,000 কিন্তু একজন দুইজন না, 50,000 কিন্তু একজন দুইজন না, মানুষ কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়েছে। এর মধ্যে 20 থেকে 26 এপ্রিল সপ্তাহে আক্রান্ত হয়েছে 10,007 জন। 20 থেকে 26 এপ্রিল এক সপ্তাহে 10,007 জন মানুষ আক্রান্ত হয়েছে। আর গত এক মাসে এই বিভাগে আক্রান্ত হয়েছে 25,000-এর বেশি। এক মাসে 25,000 মানুষ আক্রান্ত। এপ্রিল মাসে সরকারি হিসেবে মারা গেছে 11 জন। তাহলে সরকার বলতেছে 11 জন, তবে বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা 30-এর বেশি। তাহলে সব মৃত্যুকে কিন্তু কাউন্ট করা হচ্ছে। আমরা করোনায় যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে বলে আমরা ধরতেছি, সব কিন্তু মানে সঠিক সংখ্যা না, এটা সরকারি হিসাব। সবসময় বেসরকারি হিসেবে কিন্তু অনেক বেশি মানুষ মারা যায়, সরকার সবকিছুকে কিন্তু কাউন্ট করে না। তাহলে এই যে লবণাক্ততার প্রভাবে উচ্চ রক্তচাপ, এই যে প্রি এক্লাম্পসিয়ার কথা বললাম, এই প্রি এক্লাম্পসিয়া বেড়ে যাচ্ছে, যেটা মাতৃ শিশু মৃত্যুর সাথে কানেক্টেড, এগুলো প্রকট হচ্ছে। তো এখন এর পাশাপাশি সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হচ্ছে, এতে শরীরে উপকারী ব্যাকটেরিয়া মারা গিয়ে হজম শক্তি হ্রাস পাচ্ছে। কেন ডায়রিয়াটা হচ্ছে? কারণ আমাদের শরীরে যে উপকারী ব্যাকটেরিয়া সেটা মারা যাচ্ছে, প্রবল তৃষ্ণা হচ্ছে, মানুষ যে কোনো পানি খাচ্ছে, পানিটা তার জন্য নিরাপদ না। এই হচ্ছে মূলত এই বরিশাল অঞ্চলের কারেন্ট সমস্যাগুলো। আর ওই তোমরা যে রিপোর্টটা বলতেছিলে, ওই রিপোর্টটায় বলা হচ্ছে যে মানুষের জলবায়ু অভিবাসন, মাইগ্রেশন বেড়ে যাচ্ছে, মানুষ টিকে থাকতে পারতেছে না, সরকারের 146টা সামাজিক নিরাপত্তা প্রকল্প থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, এবং জলবায়ু পরিবর্তনের বরাদ্দকৃত লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে পার্ক, রাস্তাঘাট, কালভার্ট নির্মাণে। তোমার ইতে চরফ্যাশনে সেখানে জলবায়ু সহিষ্ণু বাস স্ট্যান্ড তৈরি করছে এমপি জ্যাকব, কারণ সে জলবায়ু উপমন্ত্রী। আমাদের মন্ত্রী ছিল ভান্ডারিয়ায়, নাম হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু, সে হচ্ছে ভান্ডারিয়ায় সে পার্ক তৈরি করছে। পার্ক তৈরি করলে একটা দুটো গাছ লাগালেই কি জলবায়ু সংকট মোকাবেলা সম্ভব? দরকার তো এই মানুষগুলো স্বাস্থ্য ঝুঁকিতে, এই মানুষগুলো শিক্ষা থেকে, শিক্ষা যেমন একটা মেয়ে 5 এর পর সে আর পড়াশোনা করতে পারে না চর অঞ্চলে বা গরিব অঞ্চলে, কারণ তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, ছেলেকে শিশু শ্রমে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে দরকার কি ওই ছেলেটাকে টাকা দিয়ে যাতে সে পড়াশোনা করতে পারে, মেয়েটার জন্য বিয়ে না হয়ে সে যেন কর্মসংস্থানে যাইতে পারে, স্কিল ডেভেলপমেন্টে কাজ করার কথা। কিন্তু সেই টাকাগুলো ঢাকায় এই জলবায়ুর টাকা দিয়ে তারা হচ্ছে উড়াল সেতু তৈরি করে, কিংবা তোমার ওই উপরের ওভারব্রিজ তৈরি করে। যেখানে যে টাকা দরকার সেই টাকা কিন্তু হচ্ছে না। আস্তে আস্তে এই জেলার জনসংখ্যা তোমরা বলতেছো কমে যাচ্ছে। জনসংখ্যা মানে যে মানুষের জন্ম হ্রাস পাচ্ছে এমন না, বরিশালেও জন্ম হার ভালো, কিন্তু মানুষজন চলে যাচ্ছে কর্মসংস্থানে ঢাকায়, চট্টগ্রামে, এবং এক সময় এই মানুষ শুধু ঢাকা চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এরা ইন্ডিয়ায় যাওয়া শুরু করবে, এরা অন্যান্য দেশে যাওয়া শুরু করবে। এই দেশের পানি যদি না পায়, কর্মসংস্থান যদি না পায়, বেঁচে থাকার অবলম্বন যদি না পায়, তাইলে সেই জায়গাটা আমাদের কাজ করা উচিত। এখন ওই তোমরা যেটা বলছিলা যে সরকারের কাছে যে আমাদের উনি ছিল, ওনাকে আমরা আবার ইনভাইট করবো, শহীদুল ইসলাম স্যার, জেলা প্রশাসনের উপপরিচালক। তো উনি কি বলছে যে অভিবাসনের কথা সরকার অনেক চিন্তা করতেছে, অভিবাসনে পড়া গৃহিণীরা ঘর পাচ্ছে, কিন্তু অভিবাসনে পড়া মানুষ মধ্যশক্তির কবলে বিপাকে পড়ছে। 146টা প্রকল্পের মাধ্যমে সামাজিক নিরাপত্তা দিচ্ছে, অথচ সঠিক তথ্যের অভাবে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এই যে ইনফরমেশন গ্যাপ, এই ইনফরমেশন গ্যাপের জায়গায় কিন্তু আমাদের কিন্তু কাজ করতে হবে। যেমন মান্তা একটা বরিশাল একটা জনগোষ্ঠী, বরিশাল ডিসি অফিস জানতোই না যে মান্তার নামে একটা জনগোষ্ঠী আছে বা তাদের জন্য এক্সট্রা কেয়ার দরকার। আমরা কিন্তু সেই ডিসি অফিসকে বুঝাইয়া সেই ডিসি কে নিয়ে কিন্তু আমরা সেই ইতে চলে গেছি বাবুগঞ্জে, সেখানে মান্তাদেরকে শীতের সময় কম্বল দেওয়া, এই কোভিড এর সময় রিলিফ দেওয়া, এবং তাদের কিভাবে আমরা জীবনমান উন্নয়নে তাদের আবাসন করতে পারি, এটার জন্য কিন্তু আমরা একটা কাজের মধ্যে আছি। কিংবা আমাদের লাহারহাটের যে মান্তা, তাহলে আমাদের কিন্তু তোমরা সবসময় ইউথটা করো কি, ফান্ডরেজ করো, ফান্ডরেজ করে ওই একটা জামা দিলা, 2 কেজি চাল দিলা, একটা জামা 2 কেজি চাল দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব না। এই সংকট মোকাবেলা করতে হবে সরকারকে, সরকারের টাকা দিয়ে, বিদেশি সংগঠনের টাকা দিয়ে, সেই টাকাটা যথাযথ খরচ হইতে হবে, সঠিক মানুষ পাইতে হবে,
যেন সঠিক মানুষ সেই সুবিধাটা পায়। আমাদের কাজ হচ্ছে সেই মনিটরিংটা করা। আমাদের কাজটা হচ্ছে যেন সঠিক মানুষ যেন সঠিক সুবিধাটা পায়, যার যেটা দরকার সেটা যেন পায়, কোনো ধরনের অনিয়ম দুর্নীতি যেন না হয়। তাহলে সেই জায়গা কিন্তু আমরা কিন্তু অনেকটা পিছনে আছি এবং আমাদের কাছে প্রপার তথ্য কিন্তু আমাদের নাই। তো এখন আমরা তোমরা সবাই মিলে আমরা কিভাবে বরিশালে এই সংকটটা মোকাবেলায় আমরা একসাথে কাজ করতে পারি, কি ধরনের পরিকল্পনা নিলে আমরা হচ্ছে এই সংকট থেকে উত্তরণ পাইতে পারি। তো এই ক্ষেত্রে তোমাদের ভয়েস খুব গুরুত্বপূর্ণ, তোমাদের চিন্তা চেতনা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা এই ধরনের অনিয়ম চাই না, আমরা সঠিক মানুষের জন্য সঠিক ব্যবস্থা চাই, কি চাই সেটা আমাদেরকে বলো। তখন আমরা কিন্তু সঠিক ফলটা পাবো আসলে। যদি আমরা চুপ করে থাকি তাহলে কিন্তু সংকট কিন্তু আজকে 21 সাল, 2050 সালে গিয়েও দেখবা এই সংকট আরো বেড়ে গেছে। তো এখন ফুল সংকটকে আমরা মিনিমাইজ করতে পারবো না, কিন্তু কতটুকু আমরা মানে রিডিউস করতে পারি সেইটা হচ্ছে আমাদের জায়গা থেকে চিন্তা। বলো এখন কার কি মনে হচ্ছে রিপোর্টটা শোনার পরে? আমি চারটার আগে বেরোই যাবো, সময় নেই বেশি। কারো কিছু মনে হইতেছে না? সবাই মিউট করে বসে আছো। যেমন ভাইয়া থ্যাংক ইউ, আমার মনে হয় যে খুবই অ্যালার্মিং একটা রিপোর্ট প্রথম আলোতে আপনি যেটা তুলে ধরছেন। এই যে মানে তথ্য গ্যাপের যে বিষয়টা আপনি বললেন, এটা আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড লেবার মনিটরিং কমিটির মেম্বার ছিলাম এনসিটিএফ এ, সেখানেও আমরা যখন গেছি পঙ্কজ স্যার একেবারে ডিসিতে ধরছে ভালো মতো যে আমাদের কতজন মানে 26টা কাজকে আসলে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের শিশুরা কিন্তু শিশুশ্রম করতে পারে, বাট ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিষিদ্ধ। শিশুশ্রম নিষিদ্ধ না যে একেবারে একটা শিশু কাজ করতেছে তারে তুলে নিয়ে যাওয়া যাবে না, ওর পরিবার ওর প্রতি নির্ভরশীল, এরকম কিছু নিয়ম কানুন আছে। তো আসলে এই যে 26টা ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে কত শিশু নিয়োজিত এর কোনো তথ্য কিন্তু নাই, এবং সরকার কিন্তু কমিটমেন্ট করছে যে 2021 সালের মধ্যে সব ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে জড়িত শিশুদেরকে এখান থেকে সরায় নিয়ে আসবে, বাট এটার কিন্তু কোনো রেসপন্স নাই, তথ্য নাই, অ্যাক্টিভিটি নাই, কিচ্ছু নাই। বাল্যবিবাহ কিন্তু মানে এট দ্য সেম টাইম একটা প্রবলেম, এবং এখনো কিন্তু ওই যে মহিলা অধিদপ্তর কিন্তু এটার দায়িত্বে বাল্যবিবাহের, বাট ওদের কাছেও কিন্তু সেরকম কোনো তথ্য কিছু নাই। তো এই বরিশাল অঞ্চল হয়তো কিছুটা সুরক্ষিত, কিন্তু একটু বাইরে মানে আপনার অভিযোগই হয়েছে যে বাইরে মেয়েদেরকে নিয়ে যে বিয়ে দিয়ে দেয়, কিশোর গ্যাং কালচার একটা বড় সমস্যা। এরপরে আমাদের যে বিশাল সংখ্যক রসুলপুর বা এই সমস্ত এলাকাতে যে মানুষরা থাকে মাইগ্রেন্ট, এই মাইগ্রেন্টের মধ্যে একটা বিষয় মানে আমাদের হয়তো পোলিও টোলিও এই সমস্ত রোগে শিশু মৃত্যুর হার অনেক কম, কিন্তু পানিতে পড়ে শিশু মৃত্যুর হার অনেক বেশি এই উপকূলের এই যে জলা জায়গাতে। সুতরাং এই জায়গাগুলোতে সরকারের কোনো মনিটরিং নাই। আমরা ফার্দার আরো যখন এগুলো নিয়ে কাজ করব এবং একদম মানে আইডেন্টিফাই করতে পারবো যে সমস্যা কি কি আছে বরিশালের, সেটা আমার মনে হয় অ্যাডভোকেসিতে গেলে আমরা বেটার করবো। সো থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই। জি, তো যেটা পানি নিয়ে বললা, তো ওই যে মানে পানিতে পড়ে মারা যায়, এটা কিন্তু একটা বড় অ্যালার্মিং জায়গা, শিশুরা পানিতে পড়ে মারা যাচ্ছে। তো এই বছর একটা অ্যানাউন্সমেন্ট আসছে, তোমরা জানো যে বাংলাদেশের যিনি অ্যাম্বাসেডর জাতিসংঘে, উনি একটা প্রস্তাব আনছেন যে এই পানিতে পড়া নিয়ে যাতে আরো বেশি কাজ হয়, জন্য একটা দিবসও পালন করা হবে, রাবাব ফাতিমা। তো এইটা নিয়ে কিন্তু মানুষ শিশুদেরকে সাঁতার শেখানো এইসব জায়গায় কিন্তু কাজ করে। তো আরেকটা দুর্নীতি আমি দেখি, এটা হচ্ছে খুবই রিসেন্ট, 11ই মে ভোরের আলো পত্রিকায়। তো ভোরের আলো পত্রিকায় দেখা হচ্ছে বরিশালে উপকূল এলাকায় বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ, প্রকল্পের অর্থ বিফলে যাওয়ার আশঙ্কা। তাহলে এই যে টাকাটা আসতেছে, এখানে বরিশালের উপকূলীয় এলাকায় বালু দিয়ে বাঁধ নির্মাণ ও সমুদ্র তীরের বালু দিয়ে সিসি ব্লক তৈরির অভিযোগ উঠছে বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 1100 কোটি টাকা ব্যয়ে উপকূলবাসীকে রক্ষায় বিশ্ব ব্যাংকের সাহায্য পুষ্টি প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় সংগঠন। অর্থাৎ প্রাকৃতিক যে জলোচ্ছ্বাস, ঝড় ঝঞ্ঝা, জোয়ারের পানি থেকে লাখ লাখ মানুষ যে থাকবে, এর জন্য বাঁধ তৈরি করা হচ্ছে, সেই বাঁধের টাকা কিন্তু সঠিক জায়গায় কিন্তু খরচ হচ্ছে না। এখন তাদের কাছে ধরো ইনফরমেশন, প্রতিটা ডিপার্টমেন্টের কাছে কিছু কিছু ইনফরমেশন থাকে, কোনো সমন্বয় থাকে না। আর হচ্ছে এখন তাদের ইনফরমেশনের ভরসা করে তো বসে থাকলে লাভ হবে না। এখন আমাদের সংকট, আমাদেরকে এই নিয়ে কিন্তু আগাইতে হবে। এবং যেসব ডিপার্টমেন্ট লাইন মিনিস্ট্রি আছে, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ অধিদপ্তর, যুব মন্ত্রণালয়, শিশু যদি হয় মহিলা শিশু বিষয়ক, বা জনস্বাস্থ্য, এমন না পরিবেশ অধিদপ্তর, তো এদের সাথে আমরা কিভাবে কোঅপারেশন বাড়াইতে পারি। তারাও চায় যেন এই সমস্যাগুলো সংকট হোক, মুখে চাইলেও বা তার কাজের চাইলেও তারা অনেক অনেক সমস্যার কারণে তারা আগাইতে পারে। ধরো শিশু একাডেমি শিশু অধিকার নিয়ে কাজ করতো,
তোমরা যুক্ত হওয়ার পর যে শিশু একাডেমি শিশু অধিকার নিয়ে যতটা কাজ করতে পারছে, এর আগে কি শিশু অধিকার নিয়ে এত পরিমাণ অ্যাডভোকেসি তারা করতে পারত? না কনসার্ন ছিল। একদম হ্যাঁ বলো। না, একদম না। পঙ্কজ স্যার শিশু অধিকার নিয়ে কনসার্ন, কিন্তু সে দুই একটা হ্যাঁ, মিটিং এ ধরো বলতো, কিন্তু রেগুলার যে অ্যাডভোকেসিটা কি তোমাদের স্যার একটা শিশু একাডেমি একা করতে পারত? না না, এবং স্যার তো বারবার বলতো যে তার তো একটা অধিকার নাই, একটা শিশুর পক্ষে যায় মামলা লড়ার অধিকারও নেই, হ্যাঁ। কেমনে চাইল্ড রাইটস এনশিওর করবে? এখন আমার হাতে সর্বোচ্চ আছে 10 মিনিট, আমি বেরিয়ে যাব। তো এখন আর ভাই বলো আমরা লাস্ট আমার একটা পয়েন্ট বলার, সেটা হচ্ছে যে আমরা আমাদের যেহেতু মানে বরিশাল 5-এর এমপি জাহিদ ফারুক শামীম কনসার্ন মিনিস্টার, মানে পানি সম্পদের, সো তাকে এঙ্গেজ করা যায় কিনা, আপনি তো এই বিষয়গুলো দেখেন, তো এটা যদি একটু দেখেন। তো এখন হইছে আমার সাথে আমার কানেকশন নেই তার সাথে, এক আর দ্বিতীয়ত আমি তাকে কানেক্ট করি না, বরিশালের রাজনীতি তো বোঝো, তার কাছে গেলে মেয়র ক্ষিপ্ত যাবে এমন। কিন্তু তোমরা যেহেতু লোকাল, তোমাদের কানেকশন থাকতে পারে, তোমরা চাইলে একটা ডায়ালগের ইনিশিয়েটিভ নাও, সেটা তোমার সংগঠন থেকে হোক, আমাদেরকে সাথে নিয়ে আমরা সাপোর্ট করব, বুঝছো? কিন্তু আমরা ডিরেক্টলি মানে অ্যাপ্রোচ করতে পারবো না। এখন তোমরা এই যেগুলা রিসার্চ করলা, মানে ঘাটাঘাটি করলা, এগুলোকে সবাই মিলে আর একটু কাজ করো, শুধু একটা টিম তো করলে হবে না, বাকি টিমগুলো সমস্যাগুলো আইডেন্টিফাই করো, এটা সমাধান নিয়ে চিন্তা করো কি সমাধান হইতে পারে, এবং কিছু স্টোরিও চিন্তা করো। অর্থাৎ তোমার যেমন 71 সালে একটা রিপোর্ট পাবলিশ করছিল অক্সফাম, এটাকে বলা হচ্ছিল যে কি বলে সাক্ষ্য, মানে আসলেই যে এটা একটা ক্রাইসিস। এখন তুমি বলতেছো বরিশালে ক্লাইমেট মাইগ্রেন্টস আছে, কিন্তু তোমার কাছে কি কোনো স্টোরি আছে? তুমি কি কোনো ক্লাইমেট মাইগ্রেন্টস দেখছো হয়তো, যে তোমার কি কোনো ইন্টারভিউ আছে? ইন্টারভিউ নাই। তাহলে এই ধরনের কিছু জিনিস ভ্যালিডেট করো, করার পর ধরো আমাদের আজকে 3য় দিন হলো, আমরা আরো ধরো 2-1 দিন তোমাদের সাথে এই ইস্যুতে কাজ করব। কাজ করার পর আমরা কিন্তু আমাদের কিন্তু এই প্রজেক্টটা কিন্তু শেষ আগামী মাসের 30 তারিখ আমাদের শেষ করতে হবে সব। তো আমাদের কাজ বাকি আছে, একটা হচ্ছে সিভিল সোসাইটির সাথে ডায়ালগ করা, আরেকটা হচ্ছে মিডিয়ার সাথে ডায়ালগ করা, আর সরকারের সাথে আমরা একটা ডায়ালগ করার প্ল্যান আছে। 3টে ডায়ালগ যদি হয়, তখন কিন্তু আমরা এই বরিশালের সমস্যা সমাধান, তোমাদের চিন্তা ভাবনা নিয়ে রিপোর্ট কিন্তু আমরা তৈরি করতে পারবো। তো আমি চাই না যে রিপোর্টটা আমি তৈরি করি, আমি চাই রিপোর্টটা তোমরা তৈরি করো। তোমরা রিপোর্টটা তৈরি করতে গেলে তোমরা কিন্তু এই বিষয়ে আরো জানতে পারবে, এবং তোমাদের একটা স্বপ্ন তৈরি হবে বরিশালের জলবায়ু নিয়ে। তো আমি চাই তোমাদেরকে ফেসিলিটেট করতে। তো তোমরা একটু সেই ধরনের প্ল্যান করো, চিন্তা করো। কই বাকিরা কোথায়? কই রিচি কই? মাহমুদুল হাসান কই? মাহমুদুল আব্দুল্লাহ হক নোমান? ভাইয়া, হ্যাঁ হক ভাইয়া, হক হক। বংশের নামই আউলাই দিলা। ও তুমি হক না, আমি কি হাসান কইছি? আর আমি যে কথাগুলো, এগুলো কি হক কথা কইছি না বেহক কথা কইছি? সহমত ভাই। সহমত ভাই। এগুলো নিয়ে কিন্তু ক্যাম্পেইনও করার কথা। এখন তোমরা যদি এগুলো নিয়ে ভয়েস রেইজ না করো, শুধু প্রোগ্রামে না, তোমরা পোস্ট তৈরি করা, মেসেজ তৈরি করা, ভিডিও তৈরি করা, তো এটা নিয়ে তো বরিশাল শহরে তো আলোড়ন হওয়ার কথা না? সেই ধরনের কি আলোড়ন হচ্ছে? তোমরা ভাইয়া, আমরা সরকারের এই কোভিড সিচুয়েশনটা যদি একটু স্থিতিশীল হয়, তারপর যদি আমরা একদিন রসুলপুরে গিয়ে, আমি কথক ভাইকে দেখছি খুব সুন্দর ভিডিও রিপোর্ট তৈরি করে একদম নিউজের মতো। তো কথক ভাই যদি রসুলপুর বা এরকম ক্লাইমেট বসতি যেখানে আছে সেখানে গিয়ে যে তাদেরকে যদি একটু রিপোর্ট বানাইতে পারতেন, সেগুলো যদি হইতেছে আমরা একটু পোস্ট করতে পারতাম কোনো জায়গায়, হ্যাঁ তাহলে মেবি আমরা একটা পাইতাম। হ্যাঁ। তো এখন ওই যে কোভিড হচ্ছে এত Support তাড়াতাড়ি পাইতাম। যাবে না, আর কোভিডে তেমন কিছু আটকাও নাই। তোমরা তোমাদের হেলথ প্রোটোকল মাইনে তোমরা মানে ইন্ডিভিজুয়াল ভাবে 1-2 জন করে করে ডিসটেন্স মেনটেন করে কিছু কাজ করতে পারো। কারণ কাজগুলা, এই প্রজেক্ট তো আমার শেষ আগামী মাসে, এরপর করলে তো আমি এই প্রজেক্টে রিপোর্ট করতে পারবো না। কিংবা তোমরা সেই কাজগুলা করবা, কেউ সাপোর্ট করতে চাই, ধরো ফাইন্যান্সিয়াল সাপোর্ট, কিন্তু এই প্রজেক্ট শেষ হয়ে গেলে তো এই প্রজেক্ট থেকে আমার টাকা ব্যাক করে দিতে হবে না? তো কিছু কাজ যদি করতে চাও, কিছু ক্যাম্পেইন যদি করতে চাও, টুইটারে পোস্ট করতে চাও, টুইটারে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানানো যে তোমাদের কারণে আমরা মারা যাচ্ছি, তোমাদের কারণে আমরা এই ক্ষতির সম্মুখীন হচ্ছি, আমরা ক্ষতিপূরণ চাই। আর দেশের মধ্যে কাজ হচ্ছে, বিদেশ থেকে টাকা যদি আসে সেই টাকার, বা আমাদের টাকা দিয়েও সরকার কাজ করে, যেমন ক্লাইমেট ফান্ড, ওটা কিন্তু আমাদের টাকায়, সেই টাকার সঠিক খরচ করতে হবে, কারণ আমার টাকায় তুমি কাজ করতেছো। এবং যদি দৃষ্টি আকর্ষণ না করতে পারো, তুমি ঘরে বসে মনে করতে যে এটা খুব সিরিয়াস ইস্যু, তুমি এমন কিছু করো নাই যার কারণে তোমার মিডিয়া তোমাকে দৃষ্টি আকর্ষণ করতেছে কিংবা গভর্নমেন্ট দৃষ্টি আকর্ষণ করতেছে, তাহলে তো চেঞ্জ হবে। গ্রেটা থুনবার্গ যখন স্যার বাসা থেকে বেরিয়ে আসছে,
সে যখন তার স্কুলের সামনে দাঁড়াইছে, পার্লামেন্টের সামনে দাঁড়াইছে, এখন যখন তার সাথে লাখ লাখ তরুণরা অফলাইনে হলে অফলাইনে, অনলাইনে হলে অনলাইনে যখন কানেক্ট হয়, তখন কিন্তু তারা অন্যরা কিন্তু প্রেসার পায় এবং একটা দৃষ্টি কিন্তু আকর্ষণ হয়। যতক্ষণ দৃষ্টি আকর্ষণ না করতে পারবা ততক্ষণ এই ইস্যু কিন্তু সেভাবে ট্রিট হবে না, রাইট? জি ভাইয়া। তাহলে আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি এখানেই শেষ করবো। কারো কোনো প্রশ্ন, কোনো কিছু? আমার আছে, আমি কিছু বলো। বলবো। হ্যাঁ, টুকু বলো। ওই বেশি কিছু না, ওই যে একদিন আমরা সামনাসামনি একটু বসবো, সবাই যেন সেদিন অবশ্যই একটু উপস্থিত হয়, এই কথাটাই। আমার অ্যাকাউন্টসের কিছু বিষয় আছে, তো সবাই একসাথে না হলে আমি সমাধান করতে পারবো না। জি, তাহলে কথক হচ্ছে আমরা একটু সামনাসামনিও বসি, শুধু অনলাইনে না। আর ধরো এই সপ্তাহের ট্রেনিংটা শেষ হইলে, এডিটিংটা শেষ হোক, কিন্তু এডিটিংটা তো শেষ হইতে আরো কিছুদিন লাগবে। আজকে 20 তারিখ, তো আমাদের 30 তারিখের মধ্যে অনেক রিপোর্ট এই মাসের সাবমিট করতে হবে। অন্তত 25 তারিখের মধ্যে একবার যদি বসতে পারি সবাই, যারা 20 জন আসছি বা 25 জন আসছি, তাইলে ট্রেনিংটা যদি পর পর করে আমরা শেষ করে ফেলি আমার বোধহয় একটু ভালো হয়। পরপর করলে সময়টা কমায় নাও, সময়টা প্রয়োজনে কমায় নাও। তো সেই একটু কথক তুমি একটু চিন্তা করে জানাও। আমি ওদের সাথে কথা বলেছি ভাই, আমরা কালকেই করব আরেকটা 3টায় ভাই। ওকে, তাহলে আমি আল্লাহ হাফেজ। ওকে ভাই। জি, thank you. ওকে, সবাই ভালো থাকবেন।